আজ কতদিন পরে নিজের গ্রামে ফিরলাম। সত্যি গ্রামের বাতাসে একটা আলাদাই সুবাস আছে। ও বাবা, এ কি দৃশ্য দেখছি রে! এই যে দেখি প্রদীপ, এতদিন বাদে গ্রামে ফেরার সময় হলো তাহলে? হ্যাঁ, তা আমিও আবার কি জিজ্ঞেস করছি, বাবা মরার খবর পেয়েছিস? এবারে তো সম্পত্তির গন্ধে গন্ধে আসতেই হবে, তাই না? কি? বাবা? বাবা নেই? কিন্তু কবে, মানে কি করে? ওরে আমার ন্যাকা চন্দ রে, তুই যেন জানিস না? হ্যাঁ, কি আর করবে বুড়ো লোকটা, একমাত্র ছেলে দূরে চলে গেল, তা কি নিয়ে বাঁচত? কিন্তু কিন্তু তোমরা কেউ আমাকে কোনো খবর দাওনি কেন? একটিবার আমাকে জানাওনি কেন? তোর ঠিকানা জানতাম? হ্যাঁ, তোর বাবার কাছে তো তোর কোনো ঠিকানাই ছিল না। গ্রামের লোকেরা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে, কিন্তু তোর তো ভালোই হলো, এবার সমস্ত সম্পত্তি নিয়ে কেটে পড়তে পারবি। কাকা, দয়া করে চুপ করো তুমি। আমি এমনিতেই বুঝতে পারছি না কি বলবো আর কি করব। কেন রে, এতে এত বোঝাবুঝির কি আছে? যখন বাপটা বলেছিল গ্রামে থাকতে, তখন তো তোর শহরে যাওয়ার ভূত চেপেছিল। এখন বাপ মরতেই এসে পড়েছে। এমন ছেলে পুলে থাকার থেকে না থাকাই ভালো। সুকুমার ততক্ষণে রেগে মেগে চলে গেছে। এদিকে প্রদীপের পা যেন বাড়ির দিকে আর এগোচ্ছে না। হ্যাঁ, বাবার উপরে তার অভিমান, রাগ দীর্ঘদিনের, কিন্তু তার পেছনে গুরুতর কারণ রয়েছে। এমনি এমনি তো সে গ্রাম বাড়ি ছাড়েনি, কিন্তু তাই বলে শেষ সময় বাবাকে একবার দেখতে পাবে না, এমনটাও তো সে দুঃস্বপ্নেও ভাবেনি। চোখের জল মুছে প্রদীপ ধীর পায়ে বাড়ির দিকে এগোচ্ছে, ঠিক তখনই একজন পরিচিতর ডাকে ও চমকে উঠল। প্রদীপ, এই প্রদীপ! ব্রজেশ, তুই? হ্যাঁ রে, আমি আমি তাই ভাবছি তুই চিনতে পারবি কিনা। তুই আর এসব বলে আমাকে কষ্ট দিস না ব্রজেশ। এমনিতেই গ্রামে এসে বাবার কথাটা শুনে। বিশ্বাস কর, আমি মোড়ল মশাইকে গ্রামের লোককে বলেছিলাম যাতে যাতে কাকাবাবুকে দাহ করার আগে তোকে অন্তত একবার খবর দেয়, কিন্তু কিন্তু কারোর কাছে আমার ঠিকানা ছিল না, তাই তো? জানি, বাবাকে শেষবার দেখতেও পেলাম না। সুকুমার কাকা ঠিকই বলেছেন রে, আমি সত্যি অধম পুত্র। এই তুই চুপ কর তো, কি বলছিসটা কি? ওই সুকুমার কাকার কথা ভাবছিস, যে নিজেই বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছিল? ছাড় তো। যাই, একবার বাড়ির দিকে গিয়ে দেখি। চল, আমি তোর সঙ্গে যাচ্ছি, চিন্তা করিস না, কাকাবাবু যেখানে আছেন ভালো আছেন। ব্রজেশ আর প্রদীপ যখন বাড়ির কাছাকাছি এলো, তখন একের পর এক স্মৃতিরা তার দৃশ্যপটে ভিড় জমাতে শুরু করেছে। মা বাবার সাথে কাটানো এক একটা মুহূর্ত তার চোখ ভিজিয়ে দিল। ব্রজেশ তার ঘাড়ে হাত দিয়ে সান্ত্বনা দিতেই সে যেন সম্বিত ফিরে পেল। ঘরে ঢুকে দেখল চারিদিক ফাঁকা। বাবার বিছানাটা আছে, কিন্তু তাতে কেউ নেই। একটা কথা বলবো প্রদীপ, কিছু মনে করিস না। ছোট থেকেই তোকে দেখছি, তোদের পরিবার তো সুখী পরিবারই ছিল, কেবল কাকিমা হয়তো এরকম না করলে সবটা এমন ছন্নছাড়া হতো না। না ব্রজেশ, না, আমি এখনো বিশ্বাস করি না যে মা অন্য কারোর সাথে চলে যেতে পারে। না, আমার মা কখনো এমন কাজ করতে পারে না ব্রজেশ। কিন্তু যেভাবে কাকিমা হঠাৎ করে রাতারাতি উধাও হয়ে গেছিল, তারপরে সেটাই তো আমার কাছে চিরকাল রহস্য রয়ে গেছে রে ব্রজেশ। সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎই মা বাবার খুব চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখলাম মা খুব কাঁদছে, আর বাবা বলছে, কুমারী চুপ করো, এরকম করো না। আমি পারছি লাই, আমার সব শেষ হয়ে গেল, সব। আমি অবাক হয়ে দেখলাম বাবা মাকে নিয়ে চুপিসারে বেরিয়ে যাচ্ছে। আমার গলার কাছে যেন কিছু একটা চেপে ধরলো। আমি চাইলাম চিৎকার করে মাকে ডাকতে, কিন্তু পারলাম না। তখনও বুঝিনি সেই শেষবার মাকে দেখছি। এর পরের দিন সকালে বাবা ফিরল, কিন্তু সঙ্গে মা ছিল না। বাবাকে কত জিজ্ঞেস করলাম, কিন্তু বাবা গম্ভীর মুখে বলল, তোর মা আমাদেরকে ছেড়ে চলে গেছে খোকা, তোর মা আর কোনোদিন ফিরবে না, কোনোদিন না। বিশ্বাস কর ব্রজেশ, আমি মানতে পারিনি বাবার কথা। মা যে আমাকে আর বাবাকে খুব ভালোবাসতো, আর বাবাও তো মাকে চোখে হারাতো। তাহলে কেন
বাবা সেদিন মাকে নিয়ে কোথায় দিয়ে এলো যে মার কখনো ফিরলই না। আর তারপর থেকে কি তোর সঙ্গে তোর বাবার সম্পর্কের অবনতি হয়? হ্যাঁ, ওই দিনের পর থেকে আমি বাবাকে সহ্য করতে পারতাম না। মনে হতো এই লোকটাই আমার মায়ের সাথে কিছু একটা করেছে। আমি যে বাবাকে কতবার জিজ্ঞেস করেছিলাম তার ঠিক নেই, কিন্তু বাবা কোনো দিন আমাকে সদুত্তর দেয়নি। যত বড় হলাম বিদ্বেষ এত বাড়লো যে গ্রাম ছেড়ে বাবাকে ছেড়ে শহরে চলে গেলাম আমি। কিন্তু এবারে তাহলে কি করবি? মানে এই বাড়ি ঘর? জানি না রে, চেষ্টা করবো যাতে কালকের মধ্যে সব কিছু বিক্রি করে আবার শহরে ফিরে যেতে পারি। এখানে আর এক মুহূর্ত ভাল লাগছে না আমার। শোন দেখ, আমি বলছি এখানে একা থেকে আর কি করবি, তার চেয়ে বরং আমার বাড়িতে চল, আজকের রাতটা ওখানেই থাকবি, একটু বিশ্রাম নিবি। আচ্ছা তুই যা, আমি কয়েকটা জিনিস একটু গুছিয়ে নিয়ে আসছি। ব্রজেশ চলে যেতেই প্রদীপ চারদিকে তাকাতেই ওর চোখটা দেওয়ালে ঝুলতে থাকা বাবার হাস্যরত মুখের ছবিটার দিকে চলে গেল। মুহূর্তেই প্রদীপের মনটা ভীষণ ভারী হয়ে গেল। ও বাবার ছবিটা দেওয়াল থেকে নামিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, বেঁচে থাকতে তো বাবাকে জড়িয়ে ধরতে পারিনি। অভিমান, রাগ, অভিযোগের আড়ালে সব ভালোবাসা চাপা পড়ে গেছিল। আজকে মনে হচ্ছে তোমার সাথে থাকলে ভালো হতো বাবা, সত্যি ভালো হতো। প্রদীপ কাঁদতে কাঁদতে বাবার ছবিটা আরো আঁকড়ে ধরতেই হঠাৎই তার যেন মনে হয় ছবির পেছনে কিছু একটা উঁচু হয়ে রয়েছে। সে একটু অবাক হয়ে ছবিটাকে উল্টো করে ঘোরাতেই দেখে সেখানে একটা কিছু উঁচু হয়ে রয়েছে। প্রদীপ বিস্মিত নয়নে সেটা ধরতেই দেখে সেটা একটা ভাঁজ করা কাগজ। ভাঁজ করা কাগজ, তাও বাবার ছবির পেছনে। কিন্তু কেন, মানে কিসের কাগজ এটা? প্রিয় খোকা, যখন তুই এই চিঠিটা পাবি তখন আমি আর এই পৃথিবীতে নেই। অনেক মান, অভিমান, রাগ নিয়ে সারা জীবন আমার থেকে দূরে থাকলেও আমি মরে গেলে তুই যে আমার ছবিটা জড়িয়ে ধরবি তা আমি জানি খোকা। মরার আগে তোকে এই কথাগুলো বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি, তাই আজকে চিঠির মাধ্যমে বলছি, কারণ এই সত্যিটা তুই না জানলে আমি যে মরেও শান্তি পাবো না রে। তার মানে বাবা জানতো আমি আসবো, কিন্তু কিন্তু কিসের সত্যির কথা বলছে বাবা? না, পড়ে দেখি। তুই সব সময় ভেবেছিস আমি তোর মাকে তোর থেকে দূরে করে দিয়েছি। তুই বারবার জিজ্ঞেস করার পরেও আমি তোকে কোনো সদুত্তর দিতে পারিনি খোকা। বলা ভালো, দিতে চাইনি, কিন্তু আজকে তোকে সব বলবো বাবা। মা কারোর সাথে পালিয়ে যায়নি রে। সে যে আমাকে আর তোকে বড্ড ভালোবাসতো, সে বাধ্য হয়েছিল চলে যেতে। ভাবছিস কেন? সেই কারণটা জানতে গেলে ফিরে যেতে হবে অনেকগুলো বছর আগে, যখন প্রথমবার তোর মায়ের সাথে আমার দেখা হয় সুন্দরী গ্রামে। হ্যাঁ, তখন আমি বছর 25-এর যুবক। কাঠের সন্ধানে বেশ কয়েকজন কাঠুরের সাথে সুন্দরী গ্রামে যেতাম। সেখানেই একদিন, সেই সকাল থেকে কাঠ কাটতে কাটতে একেবারে ঘেমে গেছি। তেষ্টায় যেন বুক ফেটে যাচ্ছে। কি করবে বলো, সঙ্গে যেটুকু জল ছিল তাও তো সেই কখন শেষ হয়ে গেছে। এই কাছে পিঠে নদী নালাও নেই, এই যে একটু জল খাবো। এই জঙ্গলের কাছেই তো আদিবাসী বস্তি আছে, তাই না? ওইখানে গিয়ে বরং একটু জল চাই, বুঝলে? এই মেয়ে, শুনছো? এখানে কোথায় একটু জল পাওয়া যাবে বলতে পারো? কেন জল পাওয়া যাবে লাই? নিশ্চয়ই পাওয়া যাবে। একটু দাঁড়া বটে, আমি কালিন্দী দেবীর ঘরখানা সাফা করে লি।
বাবা, এ কেমন দেবী গমে? দেবীর রূপ কেমন ভয়ঙ্কর, দেখলেই ভয় লাগে যে। ইস, তো কি বলিস কোনো মাথা মুন্ডুক লাই? ইনি যে দেবী কালিন্দী রে, ইনি আমাদের গ্রামের দেবী, ভীষণ জাগ্রত আর তেমনি রাগী, কিন্তু আমারে দেবী বড্ড ভালোবাসে। তাই? কি করে বুঝলে? ও মা, বুঝবো কলাই? দেবী যে আমার সব কথা শুনে রে, আর আমি দেবীর সেবা করি। জয় দেবী কালিন্দীর জয়। আজকে তোকে বলতে কোনো দ্বিধা নেই। প্রথম দিন তোর মায়ের সরলতা আর হাসিটা দেখেই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। এরপর থেকে যখনই জঙ্গলে কাঠ কাটতে যেতাম, কোনো না কোনো অছিলায় তোর মায়ের সঙ্গে দেখা করতাম। ওর সাথে কথা বলেই বুঝতে পারতাম মেয়েটা কালিন্দী দেবীর প্রতি কতটা সমর্পিত। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। সেদিন সুন্দরী গ্রামের বাইরের বড় গাছটার নিচে বসে আছি। সুমারি এলো, ওর মুখ ভার। কি হলো সুমারি, আজকে তোমার মুখটা এমন ভার লাগছে কেন? কিছু হয়েছে নাকি? বাবু, তুই আমারে আর ডেকে পাঠাসনি। আমি আর এইভাবে তোর সাথে দেখা করতে আসতে পারবো ক্লাই রে, পারবো ক্লাই। এ কি সুমারি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? গ্রামের লোক আমাদের দিকে খারাপ খারাপ কথা বলবে, আমার একদম ভালো লাগে নাই বাবু, তুই আর আসিস না। কিন্তু এখন যে আমি তোমাকে না দেখে আর থাকতে পারবো না সুমারি। আমি যে শুধু তোমার সঙ্গে দেখা করার জন্যই ছুটে ছুটে আসি। কিন্তু কেন আসিস বাবু, কেন আসিস তুই? কারণ আমি তোমাকে ভালোবাসি সুমারি। আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে ঘর বাঁধতে চাই। তুই তুই সত্যি বলছিস বাবু? কেন তুমি বুঝতে পারো না আমার মনের কথা? হ্যাঁ, দেখতে পাও না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি আমি আজকেই আমার মায়ের সাথে কথা বলবো, কারণ আমিও তোকে ভালোবাসি বাবু, ভালোবাসি। বজাত মায়া, তোর সরম লাই? তুই জানিস লা তুই কালিন্দী দেবীর সেবিকা? তাতে কি হয়েছে মা? কালিন্দী দেবীকে আমি মানি, ভক্তি করি, কিন্তু মনোহর বাবুকে আমি ভালোবাসি মা। হাই লাহতচারি মুখপুরি, তুই কি জানিস লাই আমরা হলাম বুনুরি বংশ, আর তোর বাপের কোনো ছিলে লাই বলে তুই হলি এই বংশের শেষ বংশধর। তো তোরে যে সারা জীবন কালিন্দী দেবীর সেবা করতে হবে, সংসার বিয়ে তোর ভাগ্যে লাই রে, লাই। এ তুই কি বলছিস লা মা? কালিন্দী দেবীকে আমি ভক্তি করি মা, কিন্তু তাই বলে এ কেমন ধারা নিয়ম বটে? না না, সে হবে লাই মা, এ হবে লাই। এই এই মেয়ে, কান খুলে আমার কথা শুনলে, কালিন্দী দেবী কিন্তু অতে ভয়ঙ্করী। তিনি যদি খেপে যান তবে সব ছাড়খাড় করে দেবে। তোর বাপ আমি কেউ বাজবে লাই সুমারি, তাই এইসব বিয়ের ভূত মাথার থেকে লামা, হেতেই সকলের ভালো, সকলের মঙ্গল। এরপরেই সুমারি আমাকে এড়িয়ে যেতে শুরু করে। আমি যতবার ওর সঙ্গে দেখা করতে যেতে চাইতাম ও আমাকে ফিরিয়ে দিত, কিন্তু ভালোবাসাকে কেই বা কবে আটকে রাখতে পেরেছে। একদিন রাতের অন্ধকারে সুমারি আমার কাছে এসে বলল ও পালিয়ে এসেছে আর এক্ষুনি বিয়ে করতে চায়। আমিও আর দেরি করিনি, মন্দিরে গিয়ে রাঙিয়ে দিয়েছিলাম ওর সিঁথি ভালোবাসার সিঁদুর রঙে। ও কান্না ভেজা চোখে বলেছিল, তোকে ভালোবাসার লিগে আমি বাপ মা ঘর সব ছেড়ে আসছি রে বাবু, তুই কখনো আমায় ছেড়ে যাস লাই। কোনোদিন না সুমারি, জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবাসবো,
তোমার হয়েই থাকবো। আমি আর তোর মা মিলে চলে এলাম এই গ্রামে। গ্রামে এসেই ঘর বাঁধলাম। প্রথম কিছুদিন ভালোই কাটলো। সুমারির বাবা মাও আসেনি ওর খোঁজে, কিন্তু বাবা, না বাবা, তোর কিছু হবে লাই। বাবা, বাবা। সুমারি, কি হয়েছে? কি হয়েছে সুমারি? তুমি এরকম করে চিৎকার করলে কেন? বাবা, আমার বাবা, আমি বাবাকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখেছি, খুব খারাপ স্বপ্ন। একটু শান্ত হও, কিচ্ছু হয়নি। আমি বলছি কিচ্ছু হয়নি। দুঃস্বপ্ন দেখেছো হয়তো, কিচ্ছু হয়নি। না না, এ দুঃস্বপ্ন লয় গো। আমি দেখলাম কালিন্দী দেবী আমারে বলছেন আমার শাস্তি বাবাকে দিয়েছেন। আমার বড় ভয় করছে যে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। আমরা বরং কালই তোমার বাড়ি যাব, তুমি চিন্তা করো না। পরদিন সকালেই সুমারিকে নিয়ে ওর গ্রামে গিয়ে উপস্থিত হলাম। ধীরে ধীরে ওর বাড়ির সামনে গিয়েই দেখি সুমারির মা কপাল চাপড়ে চাপড়ে কাঁদছে, আর ওর বাবার দেহ উঠোনে রাখা। সুমারি যেন তখন ভাষা হারিয়ে ফেলেছে। বলেছিলাম তোরে, আমি বলেছিলাম, তুই শুনিস লাই আমার কথা। সুমারি, এবারে দেখ, দেবী কালিন্দী রেগে গিয়েছে। প্রথমে তোর বাবা রেখেছে, এবারে কি হবে আমি জানি না, জানি না আমি। তুই কি বলছিস লাইমা? আমি যে ওরে ভালোবেসে বিয়া করছি, কোনো পাপ তো করি লাই। তুই এমন করে বলিস না মা। চুপ চুপ কর মুখ বুড়ি, চলে যা, এক্ষুনি বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। দেবী কালিন্দী তোরে ক্ষমা করবে না, কখনো না। সেদিনের পর থেকে সুমারি কেমন যেন চুপচাপ হয়ে গেছিল। সব সময় বুঝি কেমন ভয় ভয়ই থাকতো, কিন্তু এর পরেই আমাদের জীবনে সবচেয়ে বড় খুশির খবরটা পাই। আমরা জানতে পারি তুই আমাদের জীবনে আসতে চলেছিস। যা কিনে ঘরে তো দেখছি একটুও জল লাই না। বাবু ঘরে ফিরতেও দেরি আছে। এই ফাঁকে পুকুর থেকে গিয়ে জল নিয়ে আসি গে, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। ইস, জল নিয়ে আসতে দেরি হয়ে গেল গো। একদিকে ভালোই হয়েছে, ভাত ফুটে গিয়ে চলে যাই। কি করে সম্ভব? জল যে শুকিয়ে গেছে গা, কিন্তু ভাত সিদ্ধ হয় লাই। এটা কি এমন করে হলো গো? হে দেবী কালিন্দী, এ কেমন কথা গো? বাড়িতে কেউ আছো? একটু ভিক্ষে দেবে মা, কাল থেকে কিচ্ছুটি খাইনি। আসছি বটে, দাঁড়াও দাঁড়াও বুড়ি মা। এই ভাত লাও বুড়ি, ভাত ফুটিয়ে খেও। হ্যাঁ, কথাটা শেষ হবার আগেই সুমারি হতবাক হয়ে দেখে ভিখারি বুড়ির কপালে তখন যেন একটা অদ্ভুত চিহ্ন ফুটে উঠেছে, ঠিক যেমনটা দেবী কালিন্দীর কপালে দেখা যায়। সুমারি বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখে সে যেই অসিদ্ধ চালগুলো ভিখারির ঝুলিতে দিয়েছিল সেগুলো ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাচ্ছে। সুমারি আতঙ্কিত হয়ে উঠল। হে কি করে হচ্ছে বটে? ফিরে যা সুমারি, তোর জায়গা এই সংসারে নয়, তোর জায়গা মন্দিরে।
কালিন্দির মন্দিরে, নইলে গোর অমঙ্গল হবে, সর্বনাশ হবে, সর্বনাশ। এরপরে বেশ কিছুদিন নির্বিঘ্নেই কেটে যায়। তুই আমাদের ঘরে আসিস, তোকে ঘিরে জীবনটা এমন বদলে গিয়েছিল যে দেবী কালিন্দীর কথাও আমরা ভুলে গিয়েছিলাম। কিন্তু নিয়তিকে ঠেকানোর সাধ্যাধিকার রয়েছে। না চাইতেও সেই দিনটা চলে এলো, যার পরেই বদলে গেল আমাদের তিনজনের জীবনটা। তখন তুই সবে 3 বছরে পড়েছিস, আমাদের মাঝেই ঘুমোচ্ছিলি। সকালে উঠে দেখি তুই নেই। আমি আর তোর মা পাগলের মতন সারা গ্রামে খুঁজেও তোকে পেলাম না। আমার খোকা গো, আমার খোকাকে এনে দাও গো, কোথায় গেল খোকা? এমন করো না সুমারি, এমন করো না। গ্রামে সকলে খুঁজছে, খোকাকে আমরা ঠিক পেয়ে যাব, তুমি দেখো। এইভাবে কতদিন ছেলে খেলা করবি সুমারি? এটা যে তোর জায়গা নয়, তোর জায়গা আমার মন্দিরে। এই সংসারের ফাঁদে কেবল তুই শেষ হবি না, শেষ হবে আরো 2টো প্রাণী। এইবার তোর ছেলেকে ফিরিয়ে দিলাম, কিন্তু এরপরে কি হলো, কি হলো সুমারি? তুমি এমন করে চিৎকার করলে কেন? আমার সময় হয়ে গেছে ক্লাবে বাবু, আমারে এবারে যেতে হবে। মানে এ তুমি কি বলছো সুমারি? খোকা তো ফিরে এসেছে, সব তো ঠিক হয়ে গেছে। দেখো, ঈশ্বর আমাদের ডাক শুনেছেন। কিচ্ছু ঠিক হয় লাই বাবু, আর না কখনো ঠিক হবে। দেবী কালিন্দী আমারে স্বপ্ন দেখাইছে, আমারে যেতে হবে। এই সংসার সুখ আমার ভাগ্যে নাই। সুমারি কি বলছো বলো তো? তুমি তুমি কি পাগল হয়ে গেলে? এই রাতে কি আবল তাবল বকছো? না বাবু না, মা আমারে বারবার বারণ করেছিল, আমি শুনিলাই। আর আজকে তার ফল ভুগতে হবে। দেবী কালিন্দী ভয়ঙ্করী, এবারে উনি খোকারে ফিরিয়ে দিয়েছে, কিন্তু এরপর আর দিবা ক্লাই বাবু, আমি আর থাকতে পারবো ক্লাই, আমারে যেতে হবে, যেতে হবে। সুমারি তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো তো? হ্যাঁ, কি করে বাঁচবো? সেই রাতে আমি সুমারিকে নিয়ে প্রায় গ্রাম পেরিয়ে দেবী কালিন্দীর মন্দিরের কাছাকাছি গিয়ে দাঁড়াই। দুজনের বুক তখন যেন ভেঙে যাচ্ছে। বাবু, আমার খোকারে তুমি এসব কিছু বলো না, হ্যাঁ? ওকে আদর দিয়ে বড় করবে, মনে রাখবে আমি তোমাদের সাথেই থাকবো, সাথেই। আসি আসি বাবু। সুমারি, সুমারি, সেই তোর মায়ের সঙ্গে আমার শেষ দেখা রে খোকা। এরপরে তুই বহুভাবে আমাকে মায়ের কথা জিজ্ঞেস করেছিলি, কিন্তু আমি তোকে বলতে পারিনি। গ্রামের লোকে নানান কথা রটিয়ে বেড়াতো, কিন্তু তবুও আমি কাউকে কিছু বলিনি, কারণ আমি জানতাম গ্রামের লোকে এই সত্যিটা জানলে বিশ্বাস করবে না, উল্টে তোকে ওরা 20 নজরে দেখবে। আর এই জন্যই আমি হয়ে উঠেছিলাম তোর কাছে ঘৃণার পাত্র। যাই হোক, আর আমার উপরে রাগ করিস না খোকা, ভালো থাকিস। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি না জেনেই তোমাকে
ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। প্রদীপ, এ প্রদীপ, তুই এখন এখানেই বসে আছিস? চল, মা তোর জন্য খাবার বাড়ছে, চ। মা? হ্যাঁ মা, আমাকে এক্ষুনি এক্ষুনি সুন্দরী গ্রামে যেতে হবে, কালিন্দী দেবীর মন্দিরে, এক্ষুনি। ব্রজেশ, শিগগির চল, শিগগির চল। মানে কিন্তু ওরা দুজন যখন কালিন্দী দেবীর মন্দিরের সামনে এসে দাঁড়ালো তখন সন্ধে নেমেছে। ব্রজেশ এতক্ষণ ধরে বহুবার ওকে জিজ্ঞাসা করেছে, কিন্তু ও কিছুই বলেনি। এবার ব্রজেশ বলল, ভাই, বিষয়টাকে একটু বলবি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে আমাকে ওই মন্দিরের ভেতরে ঢুকতে হবে ব্রজেশ, ঢুকতেই হবে। কিন্তু এই সময় তো মন্দির বন্ধ, তাছাড়া এই দেবী শুনেছি খুব ভয়ঙ্করী, কি দরকার বলতো? খবরদার, এক পাও না। কে 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 আপনি? হ্যাঁ, আমি এখানকার সেবায়েত। তোমার কি চাই? আমার আমার মা। মা, মায়ের সাথে দেখা করতে চাস? বেশ, পরশুদিন কালিন্দী দেবীর মন্দিরে মধ্যরাতে আসবি, মায়ের সাথে দেখা হবে। হে ভাই, এসব কি হচ্ছে? এটা আমাকে খুলে বল, কি হচ্ছে এসব? সব বলবো ব্রজেশ, আগে আমাকে একটু বুঝতে দে। প্রদীপের কাছে দুটো দিন যেন দুটো বছরের মতো মনে হচ্ছিল। প্রবল উৎকণ্ঠায় ও রাতে ঘুমোতে পর্যন্ত পারেনি। ও জানে না ওর মা কোথায়, আদৌ দেখা পাবে কিনা সেটাও জানে না, কিন্তু তবু ওর বুকের ভেতরে যেন ঝড় চলছে। সেদিন রাতে ব্রজেশকে নিয়ে কালিন্দী দেবীর মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হতেই যেন চারিদিকে কালো আলকাতরার মতো গাঢ় অন্ধকার, দূর থেকে প্যাঁচার কর্কশ ডাক পরিবেশকে আরো যেন ভুতুড়ে করে তুলেছে। ব্রজেশ একবার ঢোক গিলে বলল, এই প্রদীপ, আমার ভালো লাগছে না রে ভাই, কেমন যেন অস্বস্তি হচ্ছে। বলছি ফিরে যাই না, চল। না 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 ব্রজেশ, কখনো না। আমি জানি না মায়ের দেখা পাবো কিনা, কিন্তু চেষ্টা আমি করবই। তুই বরং এখানে দাঁড়া, আমি দেখছি। আপনি আপনি বুঝি মন্দিরের সেবায়েত? আমাকে পরশুদিন একজন বৃদ্ধা এই মন্দিরে আসতে বলেছিলেন, এখানেই মায়ের সাথে দেখা হবে। আপনি যদি একটু সাহায্য করেন। মা, মা, তুমি তুমি খোকা, কেমন আছিস বাবা? মা, তুই কোথায় চলে গেছিলে মা? তোমার জন্য আমি কত ছটফট করেছি। বাবাও আমাকে ছেড়ে চলে গেছে মা, তুমি ফিরে চলো, ফিরে চলো মা। আমার যে আর সেই উপায় নেই রে খোকা। কেন নেই? হ্যাঁ, কেন নেই? আজকে আমি তোমাকে না নিয়ে কিছুতেই যাবো না মা। চলো চলো, তোমাকে যেতেই হবে, চলো তুমি। প্রদীপ মায়ের দিকে এগিয়ে গিয়ে ওর হাত ধরতে গিয়ে দেখে সেখানে যেন কেবল একটা অবয়ব দাঁড়িয়ে, সেই অবয়বকে স্পর্শ করা যায় না। ঠিক তখনই সামনের কালিন্দী দেবীর মূর্তি যেন জীবিত হয়ে উঠল। প্রদীপ বিস্ফারিত চোখে দেখল সেদিন যেই বৃদ্ধা তাকে আসতে বলেছিল তার কপালে তিলক আর দেবীর কপালের তিলক একই। চলে যা, চলে যা প্রদীপ। একবার তোর মা অপরাধ করেছে, তার ফল ভোগ করছে, আর ওকে বিব্রত করিস না। চলে যা, ফিরে যা খোকা, ফিরে যা। তোর মা যে বড্ড অসহায়। বুনুরি বংশের বাইরে তোর বাবাকে বিয়ে করে আমি অপরাধ করেছিলে। কালিন্দী দেবী আমারে অভিশাপ দিয়েছে খোকা, চিরকাল আমাকে দেবীর সেবায়েত হয়েই সূক্ষ্ম দেহে বেঁচে থাকতে হবে। আমাকে ক্ষমা করে দিস খোকা, ক্ষমা করে দিস। প্রদীপ,
হে প্রদীপ, ওঠ। হ্যাঁ রে, কি হলো তোর? প্রদীপ, আমি তোকে বলেছিলাম এই জায়গাটা ঠিক না, তুই শুনলি না? দেখি মন্দিরের সামনে পড়ে আছিস। ভাগ্যিস আমি এসেছিলাম, নইলে কি যে হতো। তার মানে মা আমাকে ঘরের মধ্যে কথাগুলো বলল। প্রদীপ, ভূমিকম্প হচ্ছে মনে হয়। পালা পালা শিগগির। নিজের খেয়াল রাখিস খোকা, খেয়াল রাখিস।